পরিবারের সদস্যদের মধ্যে মতের মিল না থাকলে তার সুযোগ যে বাহিরের লোক কত ভালোভাবে নিতে পারে এবং তা দিয়ে কত বড় ঘটনা ঘটাতে পারে তারই উদাহরণ আজকের গল্প সংঘাত, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। নমস্কার, আমি স্নিগ্ধা। আপনাদের সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আসুন শুরু করি গল্পটি। বিন্দের মা তার ঘরের সামনের সরু বারান্দাটুকু ঘেরা দিয়ে তাদের আশ্রয় দিয়েছিল। ঘরে ঢুকবার দরজা বারান্দার মাঝামাঝি, তার একদিকের অংশটা ঘেরা, অপর দিকটা ফাঁকা। চালাটা বারান্দার ওপর নেমে এসেছে, কোমর বাঁকিয়ে নিচু হয়ে বারান্দায় উঠতে হয়। 3 হাত চওড়া ও হাত 5 লম্বা হয়ে ঘেরা অংশটুকু বারান্দার, তারই ভাড়া 2 টাকা। বাচ্চাটাকে ধরে তারা মোটে 3টে প্রাণী, তাদের নড়তে চড়তে বড় কষ্ট হয় সেখানে। বিন্দের মা তাদের আশ্রয় দিয়ে বলেছিল, এমনি এমনি থাকো, কাজকর্ম জুটিয়ে নাও, তারপর 2 টাকা ভাড়া দিও, মাসে 2 টাকার বেশি চাইব না আমি। গাছতলা ছাড়া তাদের কোনো গতি ছিল না তখন। কত ভালো মানুষ মনে হয়েছিল বিন্দের মার কথাগুলি শুনে। 2 বাড়িতে বিন্দের মা শৈলর কাজ জুটিয়ে দিয়েছে, কত ভালো মানুষ মনে হয়েছে তাকে। মাসকাবারের বেতন পেয়ে আজ এই আধার ঘুপচিটুকুর জন্যে 2 টাকা দিতে কিন্তু গাটা চচ্চর করছে শৈলর। ছেলেকুলে 2 বাড়িতে খেটে কত কষ্টে রোজগার করা কটা টাকা, জীবনে নিজে খেটে প্রথম রোজগার। মাখনের এখনও কাজ জোটেনি। এই সামান্য টাকা থেকে ঘর ভাড়া দিলে তারা খাবে কি? শৈল বলে, মানুষটা একটা কামকাজ জুটাইয়া নিক, তারপর থাইকা ভাড়াটা নিও। কটা টাকা পাইছি বলো, ভাড়া দিলে খামু কি? বিন্দের মা গালে হাত দিয়ে বলে, কাজটা না জুটিয়ে দিলে ও টাকাও পেতি, 2 টাকা ভাড়া দিবি, তার আবার কত বায়না। চাষের মেয়ে শৈল ফোঁস করে ওঠে, বায়না কিসের? ভাড়া দিমু না কইছি, দাও তো, টাকাটা মিটাইয়া দাও। মাইনা এনে মাখনের হাতে তুলে দিতে হয়েছে শৈলকে। সে শৈলর স্বামী, তারও মালিক, তার রোজগারেরও মালিক। টাকা হাতে নিয়ে গুনে দেখে চোখ পাকিয়ে মাখন বলেছিল, টাকা লুকাইছস? বড় দালানে 12 টাকা না, বাহির কর 3 টাকা। মরণ, কবে কামে লাগেছি খেয়াল আছে? তা বটে, ও বাড়িতে পুরো মাসের মাইনে শৈলর পাবার কথা নয়। মাখন 2 1 টাকার নোট ছুঁড়ে দেয় বিন্দের মায়ের দিকে। নোট 2 ফরফর করে উড়ে মাটিতে পড়ে। কুড়িয়ে নিয়ে চোখ পাকিয়ে তাদের দিকে তাকিয়ে বিন্দের মা বলে, পেট ভরে খেতে জোটে না, দয়া করে থাকতে দিয়েছি, তার আবার কত তেজ। তবু যদি মিনসের নিজের রোজগার হতো, বউয়ের ঝিগিরির টাকায় ঘরে বসে বসে খায়, তার আবার কত কথা। চাল ঝাড়ার বাড়তি কাজ করে শৈল কিছু খুদ এনেছে। মাখন বলে, খুদ থুইয়া দে, আজ 1 সের চাল আর কিছু মাছ নিয়ে আসি, কতকাল মাছ খায় না বলতো। আলপাথারি খরচা কইরো না বলছি, কাইল পরশু ওই ঘরের বেতন পাবি না কিন্তু, সারাটা মাস চালান লাগবো। মাখন নির্বিচারে হেসে বলে, তুই কি ভাবছিস আমি কাজ করুম না? আমি খাটুম না? আমি খাটুম, ডর কিসের? শৈলর ওই 1খানা শাড়ি 2 খণ্ড করে সেই লুঙ্গির মতো পরে, কাঁধে ময়লা দুর্গন্ধ গামছা। শৈলর মোটে 1খানা কাপড় সম্বল, সারাদিন পরে, লোকের বাড়ি কাজ করে, রাঁধে বাড়ে, সবই করে। রাত্রে শোয়ার আগে গা ধুয়ে ছেঁড়া ন্যাকড়া গায়ে জড়িয়ে কাপড়খানা কেচে মেলে দেয়। মাটির একটা হাঁড়ি আর ছোট্ট একটা কড়াই ছাড়া বাসনপত্র বলে কিছু নেই, একটা উনান পর্যন্ত নেই। কাজ সেরে এসে বিন্দের মার রান্না শেষ হলে তার উনানে ভাত বা খুদ সিদ্ধ করে নিতে হয়। কিছু কয়লা ধরা হয়েছে, আর কিছু না হোক, চলনসই একটা ঘর, 2 বাসন, নিজেদের একটা উনান। পেটের চিন্তায় সবার উপরে উঠে আছে। পূজার সময়ে 2 বাড়ি থেকে 2খানা শাড়ি পাবে, সে পর্যন্ত নয় এইভাবেই চালিয়ে যাবে কোনো মতে। কিন্তু কি দুরন্ত, কি ভয়ানক এই পেটের খিদে। বিন্দের মা এত কটি ভাত খায় ভাজা ব্যঞ্জন দিয়ে, আর হাঁ করে শহরে নবাগতদের 2টি কাঁচা লঙ্কা দিয়ে 1 কারি ভাত কটকট করে গিলে ফেলার কসরত চোখে দেখে। রেশনের চাল আনে, 2 দিনে 3-4 বার করে খেয়ে শেষ করে দেয়। আটা যে কোনখান দিয়ে কিভাবে শেষ হয়ে যায় তার টের পর্যন্ত পায় না। তারপর চলে এবেলা আতপেটা, ওবেলা সিকিপেটা, সেবেলা উপোস।
চাল ধার করার চেষ্টা এবং শৈলর বাড়তি কাজ করে আনা খুঁতটুকু দিয়ে কোনো রকমে দিন কাটানো। বিন্দের মা অন্যদের কাছে বলে, ছি ছি রাম রাম, মা গো মা, এমন পেটুক, এমন বেহিসেবি, আর কি নোংরা বাবা, মদ্য মাগি কেউ কি ঘাট না করে কাপড় ছাড়বে নে? ছাড়বে কি গো, থাকলে তো ছাড়বে, সম্বল তো ওই পরনের ন্যাকড়াটুকু। হাড্ডিসার পেট মোটা 5 বছরের বাচ্চাটাও এখনো মাই খায়। ওকে ছাড়া এক দণ্ডে জগৎ অন্ধকার হয়ে আসে শৈলের। তবু ওর জন্যই প্রাণ তার অতিষ্ঠ হয়ে উঠেছে। ওকে নিয়ে কাজে যেতে হয়। ঘর দোয়া, বাসন মাজা, উনান নিকানোর সব কাজ করতে করতে তাকেও সামলাতে হয়। খাওয়া দাওয়ার সময় দূরে দাঁড়িয়ে নজর দিলে ঘরের লোক বিরক্ত হয়ে ওঠে, গজগজ করে, কড়া সুরে বলে, ওকে রেখে আসতে পারো না? বড় নোংরা বাছা তোমার ছেলে, গায়ে প্যাঁচড়া, কানে ঘা, ছেলে পিলে না ছোঁয়াচ লাগে। বাড়ি ফিরে শৈল দেখে সে চিত হয়ে কাঁথায় শুয়ে আছে। লোকের কাছে শোনে বাড়ির বাইরেও সে যায়নি একবারও। ঝগড়া করলে মাখন মুখ খিচিয়ে বলে, বুঝছি সব, তোর মতলব খারাপ। কেন পোলারে নিয়া কেউ কাম করে না বুঝি? সুবিধা হয় না বুঝি পীড়িতকরণের, বল? পীড়িতের একটা অশ্রাব্য বিশেষণের মুখে আগুন জ্বেলে দিয়ে বাচ্চাটাকে দড়াম করে ফেলে শৈল মুখ খোলে। বিন্দের মা কান পেতে সব শোনে। অনেক কটু কথা শৈল বলে, কিন্তু মাখন যে বসে বসে তার রোজগারে খাচ্ছে এই কথাটা একবার একটু ইঙ্গিতেও উল্লেখ করে না। মাখন বলে, যে জানে সে সব জানে। বিন্দের মাই তাকে বলে দিয়েছে খোকাকে তার সঙ্গে দিয়ে কাজে পাঠাতে, একলা তাকে কাজে যেতে বারণ করেছে। ও কথা তোকে বললাম রে মুখ পোড়া, ভালো চাইলেও উনি মন্দ বোঝেন। আমি বললাম মায়ের ছেলে মায়ের সাথেই থাক, কাজে যাক, বাসে চুল হয়ে যাক। মরদ মানুষের কি ঘরে ছেলে আগলে বসে থাকা চলে? কাজ খুঁজতে উনার মন নেই, মন নামে উল্টা নিন্দে গাইছেন, মরণ। মাখন চোখ পাকিয়ে তাকিয়ে থাকে। বিন্দের মা খনখনিয়ে বলে ওঠে, চোখ রাঙাচ্ছে দেখো, আরে আমার বেটা ছেলে বউয়ের রোজগারে বসে বসে খায়, তার আবার লজ্জা নেই, দেখো চোখ রাঙাচ্ছে দেখো। শৈল যে খোঁচাটা কখনো দেয় না, মাখনকে সে খোঁচা দিয়ে বিন্দের মা বড় স্বস্তি পেল। মাখন ফিরে আসে, চাল নিয়ে, তরকারি নিয়ে, শিশি ভরা তেল নিয়ে, 1.5 পো গলদা চিংড়ি নিয়ে। ক্ষণিকের জন্য লোভাত দৃষ্টিতে চেয়ে শৈল চাঙা হয়ে ওঠে। তারপর বিমর্ষ বিরস মুখে মাই ছাড়িয়ে ছেলেটাকে দূরে সরিয়ে দেয়। তারপরে বলে, কয় টাকার সওদা করছো? তা দিয়ে তোর কি কাম? বিন্দের মা একবার উকি দিতে এসে গালে হাত দিয়ে ফিরে যায়। তার রান্না শেষ হলে তোলা উনুনটি বারান্দায় এনে 2টি কয়লা দিয়ে গোমরা মুখে শৈল নিজের রান্না শুরু করে। এতটুকু উৎসাহ আছে বলে মনেই হয় না। আমি যদি আজ ভাত খাইছি, তোরে কি কহিলাম? মাখন সজোরে নিজের উড়ুতে চাপড় মারে। শৈল মাছ ভাজতে ভাজতে মুখ ফিরিয়ে একগাল হেসে বলে, না খাইলা, আমি একাই খায়া শেষ করুম, আমি আর খোকা। কতকাল পরে আজ ইচা মাছ খামু। সুতরাং রান্না হলে মাখন গোগ্রাসে 1 থালা ভাত খাই ঝিঙা কুমড়ার তরকারি আর গলদা চিংড়ির ঝোল দিয়ে। মোড়ে বিন্দের মনোহারি মুদিখানা, পান, বিড়ি, সিগারেট বেচার মিশ্রিত দোকান থেকে 14 আনাসের দরে কেনা 150 চাল। চাল বেশ ভালো। শৈল অর্ধেক চালের ভাত রেঁধেছিল, তবু মাখন আর ছেলেকে খাইয়ে তার পেট মনের মতো ভরল না। শৈল একরকম চাইতে না চাইতেই 2 বাড়িতে ঠিকে ঝির কাজ পেয়ে গেছে। বাচ্চাটা না থাকলে এবং ইচ্ছা করলে আরও 1 বাড়িতে সে কাজ জোটাতে পারে অল্প চেষ্টাতেই। অনেক ঝি 3 বাড়িতে ঠিকে কাজ করে। দেখা যায় মাখনের কাজ জোটানো অত সহজ নয়। কোন কাজ জুটিয়ে নেবে তাই তার ঠিক নেই। চাষা মানুষ, চাষাবাদ ছাড়া কোনো কাজ করতেই জানে না। এদিকে চাষির মেয়ে চাষির বউ বলেই শৈল ঘরকন্নার কাজে পাকা। বাসন মাজা, মশলা বাটা, নিকানো, পোছানো, উনুন সাজানো, কয়লা ভাঙা, এরকম দৈনন্দিন সাধারণ সাংসারিক কাজে তো বটেই। ভদ্রঘরের অধিকাংশ মেয়ে বউরাও যে সমস্ত কাজ একেবারেই করতে পারে না, যেমন রেশনের চাল থেকে কাঁকড় বাছা, গম থেকে কাঁকড় বাছা, কুলো দিয়ে চাল গম ঝেড়ে নেওয়া,
এ সমস্ত কাজও শৈল অনায়াসে করে নেয়। শৈল 2 বাড়িতে নিয়মিত বাসন মাজা টাজার কাজ করে। 4-5 বাড়ির গিন্নিরা তাকে ডাকিয়ে তার সুবিধা আর অবসর অনুসারে তাকে দিয়ে কুলো চালিয়ে কুলোর গুঁড়ো গোবর আর মাটি মেশানো গুল তৈরি করিয়ে চাল বা নগদ টাকা মজুরি দেন। কেউ কেউ আবার বলে, কাজটা করে দিয়ে এবেলা এখানে খাবি, অর্থাৎ একবেলা খাওয়াটাই মজুরি। শৈলর বড় খিদে, মাছ ডাল ভাজা তরকারি আশা করে সে মহোৎসাহে কাজ করে দেয়। বাবুরা ভালো মন্দ কত রকম খায় তার ঠিক ঠিকানা আছে কি? খেতে বসে সে টের পায় বাবুদেরও খাওয়া দাওয়ার বড় দুর্দশা। সে যাই হোক, ভালো জিনিস না পাক, খানিকটা ডাল আর খানিকটা তরকারি দিয়ে সপুত্র পেট ভরানোর মতো ভাত তো সে পায়। খিদে কি অত বাজবিচার মানে? পছন্দ অপছন্দ জানে? নুন কাঁচা লঙ্কা দিয়ে পেট ভরা ভাত পেলেই সে বটতে যায়। ঝঞ্ঝাট বাঁধায় মাখন। তেরে বলে, এত দেরি কেন? কোন কাম কইরা এলি তুই যে এত দেরি হইল? কি বা কথা কও, ঘরের মাইন ছেড়ে খাওয়াইয়া তবে না আমারে খেতে দিচ্ছে। দুপুরে বিন্দের মা শৈলকে ডাকে, বলে, আয় হাড় হাভাতে বোকামে, আয় দেখি তো চুল বেঁধে দি। খেতে মরবি বলে চুলটাও বাঁধবি নে? কি কুক্ষণে যে তোকে দেখে মোর মায়া বসেছিল রে। আমি কামে যামু না? যাবি যাবি, সাত তাড়াতাড়ি কাজে যেতে অত তরবর আসনে, দেরি টেরি করে যাবি মাঝে মধ্যে, বুঝেছিস? আরে মাগি, মন দিয়ে টাইম মতো যত খাটবি তত পেয়ে বসবে যে, এটা বুঝিস নে? না খাটিয়ে কেউ তোকে একটা বাড়তি পয়সা দেয়? বাসি ভাত নর্দমায় ফেলে দেবে, তবু তোকে দেবে না। দিয়েছে কেউ? কেন দিব না? দয়ামায়া নাই মাইন্সের। 3 তলা বাড়ির মাঝের তলার উনি, ফর্সা মোটা সুন্দরী মাগিটা। হ, উনি আমারে ডাইকা নিয়ে আলাপ করেন, কোনো কাম কাজ করার না। গা হাত পা টিপা দি, ঘামাচি মারি, উঁচা পেটটারে দয়লা ময়লা দি। বিন্দের মা মুচকে মুচকে হাসে, বলে, না রে ছুরি, ফর্সা মোটা সুন্দরী বউটা তোকে মোটেও খাটায় না। 1/2 ঘন্টা 1 ঘন্টা তোকে দিয়ে শুধু গা টেপায়, পা টেপায়, ঘামাচি মারিয়ে নেয়, আর একটু আদর চেয়ে নেয় তোর কাছ থেকে। তারপর নিজের গলার মালাটা খুলে তোকে পরিয়ে দেয়। দেয় তো? তা না দিক, শৈলর ছেলেকে 2-1টা লজেন্স চকলেট তো দেয়। শৈলকে 2-4 আনা পয়সা তো দেয়। ভরসা তো দেয় যে রাত দিন খাওয়া পড়া চাকরি নিয়ে থাকতে চাইলেই শৈলকে সে রাখবে। কিন্তু উপায় কি? মাখনের জন্য তো সেটা হওয়ার নয়। মা গো মা, আমি পারিনে তোর সাথে। শৈলর জট বাঁধা রুক্ষ চুল নিয়ে নাড়াচাড়া করতে করতে বিন্দের মা মেয়ে বউ রোগে দুর্ভিক্ষে মারা যাওয়ার খবর পেয়ে উতলা হওয়ার মতো ব্যাকুলভাবে বলে, গাঁ থেকে তোরা এমন হাবাগোবা এসেছিস, মাইরি বিশ্বাস হয় না। মেয়ে লোক এমনই গরু ছাগলের মতো বোকা হয়? তোর রোজগারে খাচ্ছে মানুষটা, উঠতে বসতে তোকেই লাথি গুঁথো মারছে, তবু তুই 28 মতো লোকটার সঙ্গে লটকে রয়েছিস। শৈল মাথা সরিয়ে নেয়, বলে, জ্বর ছাড়াইয়া কাম নাই, বড় লাগে। চুল বাঁধো মনে সুদিন আইলে। আর এসেছে তোর সুদিন, যা বোকা তুই, সব হাতে তুলে দিস কেন? টাকা পয়সা কিছুই লুকিয়ে রাখতে পারিস না? কই লুকামু? টের পাইলে মায়েরা ফেলাইব। তুই করবি রোজগার, তোকেই মেরে ফেলবে। থাকিস কেন এমন লোকের সঙ্গে? রাম রাম, অমন কথা কইও না, তেমন মানুষ না আমি। মাখন বেশ খানিকটা বেহিসাবি, বেপরোয়া এবং রকচটা মানুষ, সেই সঙ্গে স্বার্থপরও। এ সমস্তই সহ্য হতো শৈলর। যা হাতে পায় বেশি বেশি খেয়ে শেষ করে দিয়ে দুরবস্থার সীমা রাখে না বটে, কিন্তু ভালো মন্দ জিনিসও সে একা খায় না। বেশি বেশি খাদ্য শুধু নিজের পেটেই চালান দেয় না সে, তাদের সঙ্গে যে ভালো খায় কষ্টও ভোগ করে নেয় সমানভাবে। কিন্তু দিন দিন অসহ্য হয়ে উঠেছে তার সন্দেহ করা রোগটা। যুক্তিতর্ক কিছুই সে বোঝে না। যদুর মা এক বাড়িতে খাটে, কাজে গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে পারে, তবু তার কথা তুলে কুটিল বাঁকা চোখে চেয়ে প্রায়ই সে জানতে চায় কি এমন কাজ করে শৈল, তার কেন ফিরতে দেরি হয়। রেশন আনার পয়সা নেই। বিন্দের মার পরামর্শে মাখন নিজেই তাকে মাইনের 2 টাকা আগাম চেয়ে আনতে বলে। শৈল টাকা এনে দিলে সেই আবার বলে,
চাউন মাত্র টাকা দেয়, বাবুর লগে খুব খাতির না। কাজ খোঁজার নামে বেরিয়ে গিয়ে আচমকা মাখন ফিরে আসে। এত তাড়াতাড়ি ফিরে আইলা? আইলাম কেন, অসুবিধা হয়েছে তোর নাকি? কেউ আসবো নাকি? একদিন একটু উৎসাহের সঙ্গে কাজের খোঁজে যায় তো 3 দিন আর ঘর ছেড়ে বেরোবার নামই নেয় না। শৈল জানতে পারে সে কাজে গেলে মাখন বেরোয়, এদিক ওদিক ঘোরাফেরা করে, কাজ সেরে তার ঘরে ফেরার সময় ফিরে আসে। শৈল অনুযোগ দিলে, কাজের খোঁজে না গিয়ে ঘরে বসে থাকার জন্য ঝগড়া করলে মাখন রেগে আগুন হয়ে ওঠে। কেন তাকে ঘর থেকে তাড়াবার এত আগ্রহ কেন? কাজে গিয়ে কার সাথে কি বজ্জাতি করে কে জানে, তাকে তাড়িয়ে ঘরেও বজ্জাতির স্বাদ এখন। তুই আরও টাকা পাস, কোথায় লুকাইয়া রাখছিস ক আমারে। প্রচণ্ড ঝগড়া বেঁধে যায়। মাখন ধাক্কা দিয়ে শৈলকে ফেলে দেয়। শৈল বসে বসে চোখে আঁচল দিয়ে কাঁদে। বিন্দের মা কুটিল হিসেবে চোখে তাদের কলহ লক্ষ্য করে যায়। বউ আর বাচ্চা দুজনের কান্না অসহ্য ঠেকায় বাচ্চাটার গালে একটা চড় বসিয়ে মাখন বেরিয়ে যায়। বিন্দের মা কাছে এসে বসে, গভীর সহানুভূতির সঙ্গে বলে, কি পাষণ্ড বজ্জাত মানুষ গো, এমন করে ধাক্কা দিয়ে ফেলে দিলে, ওইটুকু বাচ্চার গালে এত জোরে চড় বসালে। তোকেও বলি বাছা, কেন এত সহ্য করিস? যত সইবি তত বেড়ে যাবে। আমি হলে বাপু লাথি মেরে খেদিয়ে দিতাম। নিজে তুই রোজগার করিস, তোর ভাব নাকি? শৈল চোখ মুছতে মুছতে বলে, আমি যামু গিয়া। বিন্দের মা খুশি হয়ে বলে, তাই যা, আমি তোকে ঘর ঠিক করে দেব। শৈল কাজে যাওয়ার আগেই মাখন ফিরে আসে। কিভাবে কোথা থেকে বিড়ি জোগাড় করে এনেছে সেই জানে। গোমরা মুখে বসে জ্বলন্ত বিড়িটা টেনে শেষ করেই আর একটা বিড়ি ধরায়। শৈল কাজে গেলে বিন্দের মা মাখনের কাছে গভীর আফসোস জানিয়ে বলে, এ হলো কলিকাল, কি করবে বলো তুমি? এদিকে তোমার হাতে কাজ নেই, ওদিকে ছুরি পেয়েছে পয়সা কামানোর সোয়াদ। শুধু বাসন মাজার পয়সায় কি ওর মন উঠবে? তোমার সাধ্যি আছে ওকে ঠেকিয়ে রাখবে? আজ বাদে কাল দেখবে কারোর সঙ্গে ভেগেছে। খুন কইরা ফেলুম। বিন্দের মা মুখ বেঁকিয়ে ভেঙচি দিয়ে বলে, খুন কইরা ফেলুম? আরে আমার মরদ রে, অতই সস্তা যদি হতো খুন করা, গন্ডা গন্ডা মাগি খুন হয়ে যেত না? বোকা হাবা কোথাকার, এটা বুঝি তোর সেই পাড়াগা পেয়েছিস যে খুশি হলে খুন করবি? এ হলো বাবা খাস কলকাতা শহর, কোথায় তলিয়ে যাবে মানুষের ভিড়ে এ জীবনে আর খোঁজ পাবে ভেবেছ? কখনো পাবে না। গুম খেয়ে রক্তবর্ণ চোখ মেলে মাখন বসে থাকে। নিজের অসহায় নিরুপায় অবস্থাটা সে মর্মে মর্মে অনুভব করেছে, টের পেতে বিন্দের মার বাকি থাকে না। সে গুজগাছ ফিসফাস করে মাখনকে বোঝাতে থাকে সংসারের হালচাল নিয়ম নীতি। বিন্দের মায়ের মতে খুব সোজা নীতি। মাখনের মতো অবস্থায় যে পড়েছে তার কাছে অতি সুবদ্ধ। পয়সা রোজগার করতে বেরিয়েছে যে মেয়ে ছেলে, বাসন মাজা ছাড়াও অন্য উপায়ে বাড়তি রোজগার সে করবেই করবে। শ্রী ভগবানেরও সাধ্য নেই তাকে ঠেকিয়ে রাখে। এভাবে চললে দুদিন বাদে শৈল তাকে ছেড়ে যাবেই, তার অন্যথা নেই। তার চেয়ে শৈলও যেন হাতে থাকে, তার বাড়তি রোজগারও যেন হয়, সেটাও যেন মাখন ভোগ করতে পারে। এই ব্যবস্থা কি ভালো নয় সব দিক দিয়ে? মাখন চুপচাপ শুনে যায়, কিছু বলে না। তার মুখ আর চোখের চাউনি দেখে বিন্দের মাই হঠাৎ এক সময় থেমে যায়। কে জানে কী রকম মতিগতি এসব গোয়ার রাগী মানুষের। রাগ সামলাতে না পেরে হাতের কাছে হয়তো তাকে পেয়ে তাকেই মেরে ফেলল। শৈল রেহাই পাওয়ার উপায় খোঁজে, যেমন তেমন উপায় নয়, সৎ উপায়, যাতে মাথা বিগ্রনো মানুষটার হাতের কাছ থেকে রেহাইও পাওয়া যায় এবং সন্দেহর জ্বালায় সে জ্বলেও না ওঠে। দিনরাত্রি থাকা পড়ার ভালো একটা বাড়িতে কাজ পাওয়াই সব থেকে ভালো। সেই রকম কাজ শৈল খুঁজতে থাকে। কিন্তু কোলে তার ছেলে, কেউ তাকে কাজে রাখতে চায় না। 3 তলা বাড়ির ফর্সা মোটা গিন্নি বলে, ছেলে না থাকলে আমি তোকে কাজে রাখতাম, ছেলের ঝঞ্ঝাট কে পোয়াবে বাবা। আমাকে রাখেন গিন্নিমা, পোলারে আমি দিদিমার কাছে থুইয়া আসুম। বেশ, পয়লা থেকে তাহলে কাজে আসিস। বাচ্চাটাকে ছেড়ে থাকতে মরে যাবে শৈল, কিন্তু উপায় কি? মাখনের মাথা খারাপ হয়ে গেছে, এর সঙ্গে আর বাস করা যায় না। মাসকাবারের আর মাত্র কটা দিন বাকি। সেদিন ঠিকে কাজ সেরে ঘরে ফিরে দেখে তাদের হাঁড়ি কড়াই কাঁথাকানি ও পাশের চালার ছোট্ট একটি ঘরে সরানো হয়ে গেছে
এই নিচু চালার খুদে খুদে ঘরগুলিও বিন্দের মা ভাড়া দিয়ে দিয়েছে, শুধু এই ছোট্ট ঘরটি বাকি। বিন্দের মা একগাল হেসে বলে, তোর কপাল ফিরেছিল, আমার ছেলে তোর মিনসেকে একটা কাজ জুটিয়ে দিয়েছে। মাখন ঘরে ছিল না, সকালবেলা বিন্দের সঙ্গে কারখানার কাজে ভর্তি হতে গেছে। শৈলর মুখে হাসি ফোটে না। কাজ পেয়েছে, নিজে খেটে রোজগার করবে, কিন্তু মতিগতি কি বদলাবে মানুষটার? মেজাজ কি নরম হবে? সারাদিন বাইরে থাকবে মাখন, সন্দেহের বিষে আরও সে জর্জরিত হবে। এ পোড়া শহরে এসে কপাল তার পুড়েছে চিরদিনের জন্য। বিন্দের মা বলে, সুদিন এসেছে, আয় তেল দিয়ে তোর চুল বেঁধে দিই। চুল বাইধা কাম নাই, ঘরের ভাড়া নিবা কত তা কও। যা দিবি তাই নেব, তোরা কি আমার পর? হঠাৎ কি করে তারা বিন্দের মার কাছে এত বেশি আপন হয়ে গেল শৈল বুঝতে পারল না। বুঝে বা কী হবে, আর মোটে কটা দিন সে এখানে থাকবে। বিকালে শ্রান্ত মাখন ফিরে আসে, লঙ্কা দিয়ে জল দেওয়া ভাত খায়, কথাবার্তা বিশেষ বলে না। শৈল চুপ করে থাকে। খানিক পরে মাখন ব্যঙ্গের সুরে জিজ্ঞাসা করে, মহারানী কিছু জিগান না যে? কি জিগামো? মাখন গুম হয়ে থাকে। বিন্দের মা মাখনকে আড়ালে ডেকে বলে, আমি তো বাপু পারলাম না, তুমি বলে দাও, চুলে একটু তেল দিক, সাবান টাবান মেখে একটু সাফসুত্র হোক। বলবো। পরদিন খুব সকালে কাজে বেরোবার আগেই বিন্দের দোকান থেকে তেল আর সাবান এনে দিয়ে মাখন চোখ পাকিয়ে বলে, চুলে তেল দিবি, সাবান মাইখা চান করবি, ভূত সাজা থাকলে ভালো হইব না কইলাম। শৈল বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, বলে, ব্যাপারটা কি কত শুনি। ব্যাপার আবার কি? ব্যাপার কিছু না। কাজে লেগেই অদ্ভুতভাবে বদলে গিয়েছে মাখন। মেজাজ কিন্তু বদলায়নি, বরং আরও রুক্ষ হয়েছে। কথায় কথায় চটে উঠে গাল দেয়, মারতে আসে। যতক্ষণ ঘরে থাকে গুম হয়ে থাকে। মাঝে মাঝে তীব্র বিদ্বেষের দৃষ্টিতে শৈলর দিকে তাকায়, কিন্তু সন্দেহ করে না, একেবারেই না। ছুটির দিন এক বাড়িতে গুল দিয়ে ফিরতে অনেক বেলা হলো। মাখন একবারও জিজ্ঞাসা করল না কেন দেরি হলো। এক অজানা আতঙ্কে শৈলর বুক কেঁপে ওঠে। এ ঘরে উঠে আসার দিন চারেক পরে একদিন সন্ধ্যার পর বিন্দের মা মাখনকে ডেকে বলে, এই কাপড়খানা পরিয়ে পাঠিয়ে দিও। দিনের বেলা দেখে গেছে, পছন্দ হয়েছে, এই নাও তোমার ভাগের টাকা। আজ যাইব না, হাঙ্গামা করব। আর কিছু না থাক, মাগের তেজ আছে 16 আনা, আর কদিন যাক, বুঝাইয়া রাজি করামু। বিন্দের মা বলে, মরণ, এর আর বোঝানোর কি আছে গো? গোলমাল করলে 2 ঘাল লাগিয়ে দিবা। তুমি বুঝবা না, বড় তেজ মাগির। মাসের শেষ তারিখ, পরদিন শৈল নতুন কাজে লাগবে। ভোরে উঠে ছেলেকে মার কাছে রাখতে যাবে সে। ফর্সা মোটা গিন্নিমাকে বলা আছে প্রথম দিনটা কাজে লাগতে তার একটু দেরি হবে। রাতে শৈল ভাবে, আজ মাখনকে জানাবে না একেবারে সকালে জানিয়ে বিদায় নেবে। এখন জানালে যদি হাঙ্গামা করে? মাখন জিজ্ঞাসা করে, এপাশ ওপাশ করছ যে, ঘুম আসে না? না। মাখন খানিক চুপ করে থাকে, তারপর শৈলকে কাছে টেনে বলে, শোন, কাইলি আমরা এখান থেকে অন্য ঘরে উঠা যাবো। কেন? এখানে আমরা থাকুম না। বিন্দের মা বড় পাজি বজ্জাত মানুষ, যতই তার পক্ষ টানুক, আর তাকে সুখী করার জন্য ব্যস্ত হয়ে নানা পরামর্শ দিক। শৈলর কি আর জানতে বাকি ছিল যে বিন্দির মা পাজি বজ্জাত মানুষ? তার সঙ্গে হঠাৎ মাখনের খাতির জমতে দেখে আর তাকে তেল সাবান মাখিয়ে ভালো কাপড় পরাবার ঝোঁক চাপতে দেখে এটাও শৈল আঁচ করতে পেরেছিল যে তলে তলে তাকে ফাঁসাবার একটা চক্রান্ত চলছে। কিন্তু মাখনের দিকটা সে বুঝে উঠতে পারছিল না কোনো মতেই। বিন্দের মার খারাপ মতলব থাক, মাখন নিশ্চয় জেনে বুঝে তার মতলবে সায় দেয়নি। বিন্দের মা নিশ্চয়ই তাকে ভুল ভাল বুঝিয়ে ফাঁদে ফেলেছে। নইলে তাকে মিথ্যা সন্দেহ করেই যে মানুষটার এত জ্বালা, সে এখনও জেনে শুনে বিন্দের মার বজ্জাতিতে সায় দিতে পারে? মাখনের কথা শুনে ভয় ভাবনার একটা পাহাড় যেন নেমে যায়। হালকা হয়ে যায় শৈলর দেহ মন। সে ভাবে, মাখন তবে ধরে ফেলেছে বিন্দের মার আসল মতলবটা। আর মাখন যখন ভাবে, ভাগ্যে শৈল টের পায়নি মরিয়া হয়ে বিন্দের মার পরামর্শে সে কি কাজ করতে যাচ্ছিল। ভাগ্যে বিগড়ানো মাথাটা তার ঠিক হতে আরম্ভ করেছিল একটা কাজ পেয়েই, 10 জনের সাথে খাটতে শুরু করেই। শৈল বলে, কাল থেকে আমি খাওয়া পড়ার কামে লাগুম,
রাত দিন থাকুম। কেন? সন্দেহ করবা, মারবা, তোমার লগে থাকুম না। মাখন খানিক ভেবে চিনতে বলে, হ ঠিক কয়ছস, আমার মাথাটা বিগড়াইয়া গেছিল। কেন এমন হইল কিছুই বুঝলাম না। আর সন্দেহ করুম না। করবা না? না, তোর গা ছুঁইয়া কইলাম। সুতরাং শৈলর আর ফর্সা মোটা গিন্নির বাড়ি কাজ করা হয় না। অন্য একটা পাড়ায় তারা ঘর ভাড়া নিয়ে থাকে। শৈল অন্য দুটি বাড়িতে ঠিকা কাজ ধরে। রাতে আর রান্না হয় না। রাতে জল দেওয়া ভাত খেয়ে মাখন কলে খাটতে বেরিয়ে যায়। মাখনের বিগড়ানো মাথাটা কিসে সারল সে নিজেও বুঝতে পারে না, শৈলও বোঝে না। রাজি হয়ে গিয়েও মাখনের মাথাটা কেন বিগড়ে গেল এটা বোঝে না বিন্দে আর বিন্দের মা। না বুঝলেও নেমোখারাম বজ্জাতটাকে কাজ জুটিয়ে দেওয়ার জন্য মায়ে পেয়ে আফসোস করতে লাগলো এবং গালও দিতে লাগলো। ধন্যবাদ বন্ধুরা গল্পটি শোনার জন্য। ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য গল্প নিয়ে।